আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি সিয়াম প্রধান। আজকে আমি আসছি আরো ২ টা নতুন টপিকস নিয়ে। সেটা হচ্ছে একটা কোষের সমবায় আর একটা হচ্ছে মিশ্র বর্তনীর তুল্যরোধ নির্ণয়। মূলত আমরা আজকে পড়ব হচ্ছে তুল্যরোধ নির্ণয়। যেটা খুব ২ টা ৩ টা তুল্যরোধ দেওয়া থাকলে খুব ইজিলি বের করা যায়। কিন্তু অধিক বেশি রোধ দেওয়া থাকলে সেটা নির্ণয় করা অনেক কঠিন এবং জটিল হয়ে যায়। সেই জটিল অর্থাৎ মিশ্র বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব আজকে আমরা খুব সহজেই। দেখা যাক কীভাবে নির্ণয় করা যায়। তার আগে মূলত শিখব আমরা আজকে হচ্ছে কোষের মিশ্র বর্তনীর তুল্যরোধ নির্ণয়। সেখান থেকে আমরা মূলত সংক্ষিপ্তভাবে কোষের সমবায়টা একটু দেখে নিই। কোষের সমবায় কোষের সমবায় মূলত 2 প্রকার। একটা হচ্ছে শ্রেণী, যেটাকে বলা যায় সিরিজ, আর বলা যায় অনুক্রমিক। একটা আছে সমান্তরাল বা প্যারালাল। এই 2টা টপিক নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, অতি সংক্ষিপ্তভাবে, খুব অল্প সময়ের মধ্যে। ফার্স্টে আমরা দেখব কোষের সমবায় তাহলে কয় প্রকার। একটা হচ্ছে শ্রেণী, যাকে বলে সিরিজ বা অনুক্রমিক সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল। প্রথমে আমরা দেখব শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় একটা R1 একটা রোধ, R2 একটা রোধ, R3 একটা রোধ, তড়িৎ প্রবাহ I। শ্রেণী সমবায় হচ্ছে যেখানে তড়িৎ প্রবাহের রাস্তা একটাই থাকবে। কয়টা থাকবে? একটাই। এখানে রাস্তা কয়টা আছে? একটাই, এবং রোধগুলো পরপর সাজানো থাকবে। এখানে তড়িৎ যখন প্রবাহিত হবে তখন এই সেম পরিমাণ তড়িৎ এই R1 এর ভেতর দিয়েও যাবে, R2 এর ভেতর দিয়েও যাবে, আবার R3 এর ভেতর দিয়েও যাবে। এজন্য এটা হচ্ছে শ্রেণী সমবায়। কেননা এখানে তড়িৎ ডিভাইডেড হওয়ার কোনো ওয়ে নেই, একটা ওয়েতেই তড়িৎ ডিভাইডেড হবে। সো এখানে তুল্যরোধ নির্ণয়ের সূত্র হচ্ছে RS ইকুয়াল RS তে সিরিজ R1 প্লাস R2 প্লাস R3, এভাবে n সংখ্যক পর্যন্ত। এটা হচ্ছে শ্রেণীতে তুল্যরোধ নির্ণয়। এখন আমরা দেখি সমান্তরালে। একইভাবে সমান্তরালে এখানে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহ দিলাম। এখানে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাওয়ার পর 2টা রাস্তা পাবে। একটা হচ্ছে এইদিকে, ধরলাম আমি এইদিকে I1 পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয়, আর একটা এইদিকে রাস্তায় I2 পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয়। এদিকে একটা রোধ R1, এখানে একটা রোধ R2। এই সেম ভাবে এখানে গিয়ে I1 যাবে, এখানে এসে আবার এখানে এদিক দিয়ে R2 যাবে, R2 দিয়ে আবার এখানে এসে I মিলিত হবে, I হিসাবে বের হয়ে যাবে তড়িৎ প্রবাহ। তাহলে আমার আগেরটার সাথে এটার তুলনা কি? আগেরটা তড়িৎ প্রবাহের রাস্তা ছিল একটা, এখানে একটা রাস্তা দিয়ে যেয়ে আবার একাধিক রাস্তা পায় তড়িৎ প্রবাহের জন্য। যখন আমরা তড়িৎ প্রবাহের একাধিক রাস্তা থাকবে সেটা হবে হচ্ছে সমান্তরাল বর্তনী। তখন সূত্রটা হবে এরকম, 1/RP ইকুয়াল 1/R1 1/R2, n সংখ্যক পর্যন্ত যাবে। তাহলে আমরা 2টা কি ডিফারেন্স পাইলাম? শ্রেণী সমবায়ে তড়িৎ পরিবহনের রাস্তা শুধুমাত্র কয়টা থাকে? একটা থাকে। আর সমান্তরাল স্বভাবে তড়িৎ পরিবহনের রাস্তা একের অধিক থাকে। যেখানে আমরা তড়িৎ পরিবহনের একটা রাস্তা পাবো সেটা হচ্ছে শ্রেণী, যেখানে তড়িৎ পরিবহনের একাধিক রাস্তা পাবো সেটা হচ্ছে সমান্তরাল। এখন আমরা দেখি তুল্যরোধগুলো কিভাবে নির্ণয় করা যায়।
শ্রেণীতে তো আমরা খুব সহজে তুল্য রোধ নির্ণয় করতে পারি। রোধগুলোর যোগফলটাই হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ। এখন আমরা দেখব হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, শর্টকাট, যাতে খুব অল্প সময়ে শেষ করতে পারি। কেস নাম্বার দুইটা কেসের মাধ্যমে দেখবো। আমরা কেস নাম্বার 1 হচ্ছে দুইটা রোধের মান যদি কি হয়, ভিন্ন হয়, শুধুমাত্র দুইটা রোধের ক্ষেত্রেই এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র কয়টা? দুইটি রোধের মান যদি একই হয়, হলে কেস দুইটাতে একটা হচ্ছে দুইটা রোধের মান ভিন্ন, আর একটা হচ্ছে দুইটা রোধের মান একই হলে। তো আমরা দেখি ফার্স্ট অফ অল কেস নাম্বার 1, এটা একটা বর্তনী, এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে কি R2। এই পরিমাণ তড়িৎ প্রবাহ দিলে এখান থেকে খুব সহজেই আমরা তুল্য রোধ নির্ণয় করতে পারি এই ফর্মুলা ইউজ করে। RP ইকুয়াল রোধ দুইটার গুণফল R1 ইন্টু কত R2 ডিভাইডেড রোধ দুটার যোগফল R1 প্লাস কি R2। এই ফর্মুলাটা আমাদের মেইন সূত্র থেকে আসছে। কিভাবে আসছে সেটা একটু আমরা দেখি, যদি হটকা লাগে আর কি। 1 ডিভাইডেড RP ইকুয়াল কি জানি আমরা, 1 ডিভাইডেড RP ইকুয়াল 1 ডিভাইডেড R1 1 ডিভাইডেড R2। এখান থেকে কি পাই R1 R2 R2 R1। এখান থেকে আমরা কি পাই RP ইকুয়াল R1 R2 ডিভাইডেড R1 প্লাস R2। এটাই তো, এটা তো সেমই। শুধুমাত্র আমরা যখন দেখবো যে দুইটা রোধ কিন্তু ভিন্ন এমসিকিউতে আসবে, তখন খুব ইজিলি এই ইকুয়েশন ইউজ করে আমরা তুল্য রোধ নির্ণয় করতে পারবো। কিভাবে পারবো দেখি একটা ইকুয়েশন। একটা বর্তনী, এখানে R1 R2 2 ওহম 4 ওহম। তাহলে তুল্য রোধ নির্ণয় আমরা কি জানি, শর্টকাট ফর্মুলা দেখে যাতে আমরা বুঝতে পারি। তাহলে RP ইকুয়াল R1 ইন্টু R2 R1 প্লাস R2 কত, R1 এর মান কত 2 ইন্টু কত 4 ডিভাইডেড সরি এখান থেকে যা হবে সেটাই আনসার, এত ওহম। আচ্ছা, তাহলে আমরা কি দেখে যাতে খুব সহজেই তুল্য রোধ নির্ণয় করতে পারি। এখন এই এমসিকিউ ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখব দুইটো রোধের মান যদি একই হয় সেক্ষেত্রে তুল্য আরপি সমান্তরালে তুল্য রোধ কেমন হবে। এটা একটা রোধ আর এটা একটা কত রোধ, আর সেম মানের রোধ। আমি কি বলছি, দুইটো রোধের মান একই হলে সেক্ষেত্রে কি হবে, রোধ দুইটার গুণফল, তাহলে কি হবে আর ইন্টু কত আর, রোধ দুটোর যোগফল আর প্লাস কত আর। সেখান থেকে লিখতে পারি 2r ডিভাইড আর স্কয়ার ডিভাইড কি 2r আর ডিভাইড কত 2। তাহলে আমরা কি লিখতে পারি, যদি রোধের মান যদি একই হয়
সেম মানের দুইটা রোধ যদি একই হয় এবং সমান্তরালে থাকে, তাহলে একটা রোধের সাথে যে সংখ্যক রোধ আছে ওইটা ভাগ করে দিলেই আমরা সমান্তরালে তুল্য রোধ খুব অতি সহজেই বের করতে পারবো। যেমন আমরা একটা দেখি, এটা আমরা 10 দিলাম, এটা আমরা 10 দিলাম, 10 ওহম 10 ওহম। তাহলে আরপি সমান কত হবে? কি বলছি, একই মানের রোধ হলে ওই রোধ ডিভাইডেড রোধের সাংখ্যিক মান। একই মান রোধ কয়টা আছে? 10। কয়টা রোধ আছে? 2টা। তুল্য রোধ হবে কি? 5। কত ইজি না? অনেক ইজি। আমরা দেখলাম কোষের সমবায় এবং কোষের সমবায়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। সেখান থেকে আমরা রোধের মান নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। এখন আমরা দেখব মিশ্র বর্তনীর তুল্য রোধ নির্ণয়। নর্মাল বর্তনী যেগুলোতে 2টা-3টা রোধ থাকে সেগুলো তো আমরা অতি সহজেই নির্ণয় করতে পারি। যেগুলোতে 4টা-5টা রোধ দেওয়া থাকে, বোঝা যায় না কোনটা সমান্তরালে আছে কোনটা শ্রেণীতে আছে, সেইগুলো রোধের তুল্য রোধ নির্ণয় করবো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে পয়েন্ট মেথড। সেটা আমরা একটু পয়েন্ট মেথড ওয়েতে আমরা তুল্য রোধ নির্ণয় করবো। দেখি কয়েকটা। R1, R2, R3 তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে বর্তনী ঘুরাই আবার ওই বিন্দুতে আসে। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা সহজ থেকে কঠিনের দিকে যাই। প্রথমে দেখতেছি এখানে 3টা রোধ, যা আমরা অতি সহজে বের করতে পারি। প্রথমে আমরা কিভাবে বের করতে পারি? এখানে আই পরিমাণ তড়িৎ প্রবাহ, এখান দিয়ে এসে আমরা কয়টা রাস্তা পাই? 2টা রাস্তা। একটা এই দিকে যায় আর একটা কি R1 এর দিকে। এখানে আমি ধরলাম I1, এটা কত? I2। একই পরিমাণ এই রোধের ভেতর দিয়ে যেয়ে এখানে আবার এসে কি 2টা রোধ একত্রে মিলিত হয়ে আই পরিমাণ বের হয়ে যায়। তার মানে এখানে রাস্তা কয়টা ছিল? 2টা। আমরা কি বলছি, যখন তড়িৎ প্রবাহের একাধিক রাস্তা থাকে, একের অধিক রাস্তা থাকে, সেটা হচ্ছে সমান্তরাল। যেহেতু এখানে 2টা রাস্তা, সো এটা এই দুটো R1 এবং R2 কিসে আছে? সমান্তরালে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/ কত? R2। এই দুটো রোধ মিলে কি আমরা একটা রোধ পাবো না? তুল্য রোধ পাবো। কি পাবো? আরপি পাবো। কি পাবো? আরপি পাবো। আরপি তুল্য রোধ বলতে কি, একের অধিক রোধ যে কাজ করতে পারে, ওই একটা রোধ যদি সেই কাজ করতে পারে তাহলে ওই রোধটা হবে অধিক রোধের তুল্য রোধ। ব্যাপারটা একটু ক্লিয়ার হয়। যদি 60টা ঘোড়া যে পরিমাণ কাজ করে, তোমার একটা 60টা ঘোড়া যে কাজ করে, আমার একটা ঘোড়াই সেই কাজ করে, তাহলে তোমার ওই 60টা ঘোড়ার তুল্য রোধ হবে আমার একটা ঘোড়া। এই দুইটা রোধ R1 এবং R2 যা কাজ করতে পারে, এই যে আরপি একাই সেই কাজ করতে পারে। সো আরপি হবে হচ্ছে R1 এবং R2 কি তুল্য রোধ। এখন যখন আমি এখান থেকে আরপি পাবো, এই আরপি যখন পাবো তখন রাস্তা হবে আমাদের কয়টা? একটা। একটার সাথে এই R3 থাকবে কিসে? তখন আমরা যখন রোধ আমরা এখানে তুল্য রোধ একটা পাবো আরপি, আর এখানে কয়টা? R3। তখন আমাদের রাস্তা কয়টা হবে? একটা। আর তড়িৎ প্রবাহ যখন রাস্তা একটা হয় তখন সেটা কিসে দাঁড়ায়? কি হয়? শ্রেণীতে। তখন এভাবে আমরা শ্রেণীতে নির্ণয় করতে পারবো। একটু কঠিনের দিকে যাই আমরা। আর একটা বর্তনী, একটু কঠিনের দিকে যাব আমরা, আস্তে আস্তে কঠিনের দিকে যাব।
দেখো এখানে এখানে 4টা রোধ ব্যবহার করা হয়েছে, R1 R2 R3 R4। রোধগুলোর মান আমি দেই নাই, ক্যালকুলেশন করাই যাবে। জাস্ট আমরা দেখি কোন রোধ কিভাবে আছে, কোনটা সমান্তরালে আছে, কোনটা শ্রেণীতে আছে। যদি আমরা বুঝতে পারি তাহলে অতি সহজেই তুল্য রোধটাও নির্ণয় করতে পারবো। দেখি আমরা কোন রোধ কিভাবে আছে। তড়িৎ প্রবাহ কোথা থেকে শুরু হয়? পজিটিভ থেকে। তাহলে এখান থেকে I পরিমাণ তড়িৎ প্রবাহ হয় R1 এর ভিতর, কারণ রাস্তায় একটাই I পরিমাণ যায়, কিন্তু এখানে এসে রাস্তা হয় একের অধিক। এই দিক দিয়ে একটা রাস্তা, এই দিকে একটা রাস্তা। সো এখান থেকে যাওয়ার পর আবার রাস্তা কি এইদিকে একটা, এখানে একটা, এখানে একটা, একাধিক রাস্তা। যখন আমরা একের অধিক রাস্তা দেখবো আমরা বুঝতে পারবো না। যদি বুঝতে পারি এখানে দেখা যাচ্ছে সমান্তরালে আছে, যদি বুঝতে না পারি তখন আমরা খুব সহজে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে পারি, পয়েন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? শুধুই আমাদের এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত কি এই একটা বিন্দু। যতক্ষণ পর্যন্ত কোনো রোধ বা এলিমেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই বিন্দুর কোনো চেঞ্জ হবে না। যেমন আমরা কি বিন্দু ধরছি, যখনই কোনো রোধ বা এলিমেন্ট আসবে কোষে তখনই এই রোধটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে এ বিন্দু ধরছি, এখান থেকে যাবো এ পর্যন্ত কি থাকবে? এই থাকবে। এখানে যে একটু রোধ পাইছি, সো এটা চেঞ্জ হয়ে কি হবে? বি হবে। কি হবে? বি হবে। রোধ কি বলছি আমি, যতক্ষণ পর্যন্ত কোনো রোধ বা এলিমেন্ট না পাবো ততক্ষণ পর্যন্ত ওই বিন্দুর কোনো চেঞ্জ হবে না। যখনই আমরা কোনো রোধ পাবো তখনই ওই বিন্দুর চেঞ্জ হবে। আগে ফার্স্ট অফ অল আমরা মূল বর্তনী যেটা ওইটা আগে ক্যালকুলেট করব। ধরে নিলাম আমরা এটা মূল বর্তনী, এটা হচ্ছে ব্রাঞ্চ, বর্তনীর শাখা। তাহলে বি আমি ওই দিক দিয়ে আগে ক্যালকুলেশন করি। তাহলে এখানেও কোনো বাধা নেই, কোনো এলিমেন্ট নাই, সো এটাও বি। এখানেও কোনো বাধা নেই, সো এটাও বি। এখানে আসলে আমরা কি পাবো? বাধা পাবো। এখানে আসলে বাধা পেলে সো এটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে, সি। এখানে কোনো বাধা নেই, সি। এখানে কোনো বাধা নেই, সি। এখানে কি পাবো? সি পাবো। তাহলে আমি কি বললাম? আমরা জানি না, যদি আমরা না জানি যে বর্তনীটা আমরা বুঝতে পারতেছি না সমান্তরালে আছে না শ্রেণীতে আছে, তখন আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। এখান থেকে শুরু হয়েছে, সো এখানে ধরলাম আমি এ। এখান পর্যন্ত কোনো রোধ নাই, সো এটাও এ। এখান পর্যন্ত রোধ নাই, এ। এখানে আমি একটা রোধ পাইছি, বাধা পাইছি, সো এটা চেঞ্জ হয়ে কি হয়েছে? বি। এখানে কোনো রোধ নেই, বি। এখানেও কোনো বাধা নেই, বি। এখানে এসে আমি বাধা পাইছি, সো সি। এখান পর্যন্ত কোনো বাধা নেই, সি। এখান থেকে কোনো বাধা নেই, সি। এখানেও কোনো বাধা নেই। তাহলে আমরা বিন্দু পাইলাম কয়টা? টোটাল বিন্দু পাইছি এ বি সি। বিন্দু পাইছি কয়টা? এ বি সি। এ বি সি। এখন আমরা দেখব কোন রোধটা কার ভিতর আছে, কোন বিন্দুর ভিতর আছে, কোন রোধটা কোন বিন্দুর ভিতর আছে। ফার্স্টে আমরা দেখি R1। R1 কার ভিতর আছে? এ আর বির ভিতর। R1। তারপরে দেখব বি আর সির ভিতর কি আছে? R2। আবার বি সির ভিতর কি আছে? R3। আবার বি সির ভিতর কি আছে? R4। তাহলে আমাদের রোধ টোটাল কয়টা ছিল? R4। তাহলে আমরা এখানে দেখে হয়তো বুঝতে পারিনি তখন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? R2 R3 R4 কিসে আছে? সমান্তরালে আছে। যদি এখান থেকে আমি 3টা সমান্তরাল রোধ তুল্য রোধ বের করতে পারি RB, তখন রাস্তা কয়টা হবে? এই যে R1 দেখি RB। এভাবে আমরা আরো কঠিন বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে পারবো। দেখি আস্তে আস্তে আমরা আসি আরো কঠিনের দিকে। আরেকটা বর্তনী দেখি আমরা। এখানে রোধ দিলাম আমি একটা R1 R2 R3 R4। দেখেই বোঝা যাচ্ছে এটা এখানে রোধগুলো কিভাবে আছে। এই বর্তনীর তুল্য রোধ কত হবে? এখানে I পরিমাণ, এখানে একটা চলো শক্তি এখানে দেখেই বোঝা যাচ্ছে কি, ফার্স্ট অফ অল I পরিমাণ বিদ্যুৎ প্রবাহ এখান দিয়ে যায় একটা রাস্তা, এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা এদিকে গেছে আর থ্রির দিকে ধরলাম আমরা I2। এটা কোন দিকে? এইদিকে I1। সো এখান দিয়ে I2 প্রবাহ হয়ে একটা রাস্তা I2 এই পর্যন্ত কি I2।
আর এখানে আয়ন, এখানে সে মিলিত হয়ে আবার কি আই আকারে বের হয়ে আসছে। সো এখানে রাস্তা কয়টা? একটা। রাস্তা কয়টা? একটা। সো এই দুটা R3 আর কত R4 কিসে আছে? শ্রেণীতে আছে। ওইটার সাথে R2 কিসে আছে? সমান্তরালে। যদি আমরা এইভাবেও না বুঝতে পারি, যদি আমরা বুঝতে না পারি যে আসলে কোনটা কিভাবে আছে, তখন আমরা কি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব, যেটা এখানেও অ্যাপ্লাই করতে পারি আমরা। এখান থেকে শুরু, পয়েন্ট মেথড অ্যাপ্লাই হচ্ছে যেখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে ওখান থেকে আমরা পয়েন্ট নেব। এখান থেকে শুরু, তাহলে এর মধ্যে কোনো বাধা নেই, কত এখানে এসে কি বাধা পাইছে, এখানে কি বাধা পেয়েছে, সো বিন্দু চেঞ্জ হয় কি হবে বি। এখান থেকে এখানে কি আছে? বাধা নেই। এখান থেকে এখানে এসে বিন্দু চেঞ্জ হবে সি। এখান থেকে এখানে কি আছে? বাধা আছে, সো কি হবে সি নিচে, যেহেতু সি নেওয়া যাবে না, এখানে কি ডি। এখান থেকে এই পর্যন্ত কি কোনো বাধা নেই, সো এখানে ডি। তাহলে আমরা মোট বিন্দু পাইলাম কয়টা? এ বি সি ডি। এ বি সি ডি। তা আমরা এখন দেখি কোন রোধ কার ভিতর কিভাবে আছে। সিডি, এবির ভেতরে আর1 কোথায় আছে? আর1 আছে এবির ভেতরে, আর1। তারপরে বিসির ভেতরে কি আছে? বিসির ভেতরে আছে R3। আবার সিডির ভেতরে কি আছে? R4। আর এখান থেকে কি বি আর ডির ভেতরে কি আছে? বি আর ডির ভেতরে আছে R2। তাহলে এখানে কি যে বি, এই যে এখানে ডি, এখানে কি আছে? R2। তাহলে আমরা কি এখান থেকে খুব সহজেই বুঝতে পারলাম না কোনটা কিভাবে আছে? তাহলে কি আছে? R3, যেটা আমরা দেখে প্রথমে বুঝতে পারছিলাম, হয়তো অনেকেই বুঝতে পারবো না, সেক্ষেত্রে তারা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে অতি সহজেই এখান থেকে তুল্যরোধ নির্ণয় করতে পারবে। R3 R4 শ্রেণীতে, ওটার সাথে R2 কি আছে? সমান্তরালে। তাহলে এখানে আমরা শ্রেণীতে বের করে RS, ওটার সাথে এটা কি সমান্তরালে, সমান্তরাল বের করলে কয়টা রাস্তা হবে? একটা। ওই এটার সাথে এটা কিসে আছে? শ্রেণীতে আছে। এগুলো তো আমরা পারবো, কিন্তু কোন রোধ কিভাবে আছে এটা নির্ণয় করা হচ্ছে আসল ফ্যাক্ট। এখানে আর একটা দিই, আরো কঠিন করি। R2 R3 R4 R5 R6। বর্তনী দেখে মনে হচ্ছে যে কত কঠিন, কোনটা কিভাবে আছে দেখে আমাদের বোঝা অনেকেরই বুঝতে অসুবিধা হবে। সো আমরা এই বর্তনী যদি না বুঝতে পারি, খুব সহজে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে তুল্যরোধ নির্ণয় করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করবো আমরা দেখি। আমি মান দিলাম না, রোধগুলোর মান দিলাম না, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা দেখি যে কোনটা কিভাবে আছে, কোন রোধ কিভাবে আছে। তাহলে আমরা কি বলছি? পয়েন্ট মেথড কোথায় থেকে শুরু হবে? যেখান থেকে শুরু হয় সেখানে কি ধরি আমরা? এই পর্যন্ত যেহেতু বাধা নেই, কি হবে? এখান থেকে কি রোধ আছে একটা R1, সো এটা চেঞ্জ হবে, কি হবে? বি হবে। আগে আমি বলছি মূল বর্তনী ক্যালকুলেট করতে। তাহলে বি, এখানে কি আছে? বাধা আছে সি, এখানে কি আছে? বাধা আছে, কি হবে? ডি। এই যে এখানে কি কোনো বাধা নেই, সো ডি থাকবে। এখন পর্যন্ত কি কোনো বাধা নেই, ডি থাকবে। এখান থেকে কোনো বাধা নেই, ডি থাকবে। এখান থেকে কি হবে? ডি। তাহলে আমরা বিন্দু পাইলাম কয়টা? টোটাল বিন্দু পাইছি কয়টা? এ বি সি ডি, কয়টা বিন্দু পাইছি? টোটাল বিন্দু পাইছি হচ্ছে 4টা, এ বি সি ডি। তাহলে আমরা দেখি কিভাবে আছে, কোনটা কিভাবে আছে। এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে আমরা দেখি কোন রোধ কার ভেতর কিভাবে আছে। এ বির ভেতরে কি আছে? R1। বি সির ভেতরে কি আছে? R4। আর কি আছে? এটা আছে কি বিসির ভেতরে কি R4, এটা আমরা নিলাম। সিডির ভেতরে কি আছে? R6। সিডির ভেতরে কি আছে? R6। তাহলে আমাদের আছে কি কি? R2 R3 R5। তাহলে R2 কার ভেতরে আছে? বি আর ডির ভেতরে। এই যে বি, এই যে ডি, R2। সো আমাদের R2 ক্যালকুলেশনও শেষ। তারপর বি আর ডির ভেতরে আবার কি আছে? R3। বি আর কি
বি আর ডি আর থ্রি, আমার আর থ্রিও শেষ। তারপর সিডির ভেতরে কি আছে, সি আর ডির ভেতরে আর সিক্স, সি আর ডির ভেতরে কি আছে আর সিক্স, সি আর ডির ভেতরে আছে কি, সি ডির ভেতরে কি আর ফাইভ ছিল আর সিক্সও আছে, তাহলে কত হবে আর সিক্স, আর সিক্স পাইছি হচ্ছে এটা আর ফাইভ, সরি তাহলে আর ফাইভ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, আর ফাইভ আর আর সিক্স কি আছে প্রথমে সমান্তরালে, সমান্তরাল করলে কি পাবো আমরা, ওটা ওখানে একটা কি তুল্য রোধ পাবো আরপি, আরপি যদি আমরা এখানে করি রাস্তা হবে কয়টা একটা, তখন আর ফোর আর আর ফাইভ কি আরপি কি হবে শ্রেণীতে, শ্রেণীতে করলে আমরা রাস্তা পাবো কয়টা একটা, সো তখন এই রোধ তিনটা হবে কিসে থাকবে, তখন এই তিনটা থাকবে আবার হচ্ছে দেখায় আমি ক্লিয়ার করি। ক্লিয়ার করি, প্রথমে দুইটা রোধ কিসে আছে সমান্তরালে, সমান্তরালে যদি করি আমরা সমান্তরাল থেকে কয়টা পাবো রাস্তা একটা রাস্তা পাবো, সো তখন এটা কি রকম হবে দেখি, আর1 আর4 এই দুটো যদি আমি সমান্তরালে করি তাহলে কয়টা পাবো একটা আরপি, আর নিচে কি ছিল ডি ছিল, এখানে একটা ছিল এখানে একটা ছিল, সো এই দুটা আর ফোর আর পি কিসে আছে হচ্ছে আর টু আর থ্রি আর থ্রি, সো এখানে কিসে আছে আর ফোর আর আর পি শ্রেণীতে আছে, সো এখান থেকে শ্রেণীটা করলাম রাস্তা পাবো কয়টা একটা, তখন এই দুই এটা আর টু আর আর থ্রি কিসে থাকবে সমান্তরালে থাকবে, তখন সমান্তরালে বের করবো তখন রাস্তা হবে কয়টা একটা, তখন আর ওয়ানের সাথে ওইটা কিসে থাকবে শ্রেণীতে। এভাবে আমরা খুব সহজেই মিশ্র বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে পারি। এখন দেখবো আমরা শর্ট সার্কিট, কি দেখবো শর্ট সার্কিট, শর্ট সার্কিট কি, অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন তার একত্রিত লাগে কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয়, আগুন ধরে, সেখানে দেখি শর্ট সার্কিটটা কি আসলে আগুন ধরে কেমনে, কিভাবে এটা আগুন ধরে, শর্ট সার্কিট কি, একটা উদাহরণ আর2, অনেকেই প্রথমে দেখে ভাববে যে আর1 এবং আর2 কিসে আছে সমান্তরালে আছে, কারণ এখান থেকে তো আই প্রবেশ করে কারেন্ট, এখানে এসে কি রাস্তা দুইটা হয়, এখানে একটা যায় এদিকে একটা যায়, সো এই দুটো কি হবে সমান্তরাল হবে, কিন্তু বর্তনী রোধ তড়িৎ পরিবহন সবসময় ফাঁকা রাস্তা যাওয়ার চেষ্টা করে, এই পথে কি আছে আর1 একটা বাধা আছে, এই পথে কি আছে আর2 একটা বাধা আছে, দুইটা রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা একটা হচ্ছে এই রাস্তা, এই রাস্তা ফাঁকা এখানে কিছু নেই, এখানে আছে সাপ, সাপ সাপ কি তোমার জন্য বাধা না, তুমি কি এটা সাপের রাস্তা দিয়ে যাবা, তুমি অবশ্যই কি ফাঁকা রাস্তা দিয়ে যাবা, তো বর্তনীও সেম, তড়িৎ প্রবাহ সেম, যেখানে দেখবে বাধা সো ওই রাস্তা দিয়ে যাবে না, ফাঁকা যে রাস্তা পাবে সেই রাস্তা দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ হবে, সো এই দিক দিয়ে এই রাস্তায় না গিয়ে সোজা এই রাস্তা ফাঁকা রাস্তা দিয়ে কোথায় যাবে সোজা এই প্রান্তে পৌঁছাবে, সো কি এই রোধের কার্যকারিতায় এখানে শূন্য, রোধের কার্যকারিতা কি শূন্য, এটাকে বলা হয় শর্ট সার্কিট, এটাকে বলা হয় কি শর্ট সার্কিট, যেখানে রোধের কোনো কার্যকারিতাই থাকে না।
রোদের কোনো কার্যকারিতাই থাকে না। দেখি এখানে যদি রোদের কার্যকারিতা না থাকে তখন আমাদের সার্কিটটা কেমন হয়। তখন সার্কিটটা কেমন হবে, এখানে হচ্ছে ই, তখন আমাদের কি মূল তড়িৎ প্রবাহ এখান দিয়ে যাবে, কোনো বাধা নেই, সো এখানে আবার আসবে। বাই চান্স যদি প্লাস আর নেগেটিভ প্রান্ত একসাথে হয়ে যায় তখনই কি তাপ উৎপন্ন হয় এবং বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডও ঘটে থাকে এবং বড় ধরনের দুর্ঘটনাও ঘটে থাকে। কেন এরকম হয় দেখি আমরা একটু। এখানে তুল্য রোধের মান কত, 0, আর ইকুয়াল কত, 0। আমরা জানি কি ভি ইকুয়াল কি জানি, আইআর না। এখানে তো তড়িৎ প্রবাহের মান বের করি আমি, কি হবে, আই ইকুয়াল কি লিখতে পারি, ই ডিভাইড কি আর না। এখানে রোধ কত, ইর মান আমরা একটা জানি, রোধ কত, ই ডিভাইড কত, রোধ 0, তার মানে এই মানটা কত হয়, ইনফিনিটি। অনেক বেশি পরিমাণ তড়িৎ পরিবহন হওয়ার কারণে কি হয়, অগ্নিকাণ্ড ঘটতে পারে। সো এই ধরনের বর্তনীর ব্যবহার থেকে আমরা কি থাকবো, বিরত থাকবো। আমরা আরেকটা বর্তনী দেখি শর্ট সার্কিটে। R1, R2, R3, R4। নাও তোমরা যদি এখন বর্তনী কভার করে নিতে চাও, এখানে কি হবে, অনেকে দেখে প্রথমে ফার্স্টে ভাববে যে R1 এবং R2 কিসে আছে, R1, R2, R3, R4 শ্রেণীতে আছে, কিন্তু আদৌ কি তাই হবে। R1, R2 এখান থেকে কি হবে, আই পরিমাণ কারেন্ট যাবে। কি বলছি আমি, যে তড়িৎ প্রবাহ সবসময় ফাঁকা রাস্তা যাওয়ার চেষ্টা করে, তখন এখানে এসে কয়টা রাস্তা হবে, এখানে একটা পাবে, এখানে একটা পাবে, কিন্তু এখানে কি আছে, বাধা আছে, R1 বাধা আছে, R2 বাধা আছে। সো তড়িৎ প্রবাহ ওইদিকে না গিয়ে এই ফাঁকা রাস্তায় যাবে, এখান দিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে আবার রাস্তা দুইটা, এইটা একটা, এইটা একটা। সো তড়িৎ প্রবাহ এদিক দিয়ে হবে না, এদিকে যেহেতু ফাঁকা রাস্তা আছে, এই দিক দিয়ে এখানে পাস হয়ে এখান দিয়ে নেগেটিভ প্রান্তে আসবে। সো এই বর্তনীতেও কি তুল্যরোধ কত হবে, 0। তুল্যরোধ কত হবে, 0। তুল্যরোধ 0। যদি আমরা পয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমরা এখন দেখি পয়েন্ট অ্যাপ্লাই করি। এখান থেকে কি এ প্রান্ত বাধা নেই, এ প্রান্ত এ বিন্দু, এখান থেকে কি বাধা নেই, এ এখানে কি বাধা নেই, কি এ বাধা নেই, কি এ এখানে কি বাধা নেই, কি এ বাধা নেই, কি এ এখানে কি এ এখানে কি এ, এভাবে কি হবে, তাহলে প্রান্তের কোনো চেঞ্জ হয়েছে, কি প্রান্ত একটাই প্রান্ত না, প্রান্তের যখন কোনো চেঞ্জ হবে না, বিন্দু যখন কোনো চেঞ্জ হবে না, তখন সেটা হবে কি শর্ট সার্কিট, সেটা হবে কি শর্ট সার্কিট। আমরা আরেকটা ম্যাথ দেখবো, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। একটা রোধ R1, R2, R3। বর্তনী ফুল করতে চাই না, পজিটিভ নেগেটিভ প্রান্ত। এখানে তুল্যরোধ কত, আমরা অনেকে দেখেই খুব জোরেই বলবো যে এটাও তো শর্ট সার্কিট। এই যে আই পরিমাণ গেছে এখানে, আবার এই যে ফাঁকা রাস্তা এদিক দিয়ে গিয়ে এখানে, এটা কিন্তু শর্ট সার্কিট হবে না। কেন হবে না, বিন্দু পয়েন্টে যদি আমি যাই, এখানে এ একটা বিন্দু, কি এ একটা বিন্দু, এখান থেকে কি পয়েন্ট নেই, কোনো বাধা নেই, সো এ একটা বিন্দু, এখান থেকে কি বাধা আছে, সো এটা কি হবে বি বিন্দু, এখানেও কি বাধা নেই বি, এখানেও কি বাধা নেই বি, এখানেও কি বাধা নেই কত বি। আমি আবার বলি, এটা দেখেই ফার্স্টে সবাই ভাবে যে শর্ট সার্কিট, কিন্তু এটা শর্ট সার্কিট না। কি হবে না, এই যে এ বিন্দু বাধা নেই, এ বিন্দু এই যে বাধা আছে, কি বি বিন্দু, এই যে বাধা নেই, কি বি বিন্দু, এই যে বাধা নেই বি বি,
তাহলে আমরা কয়টা বিন্দু পাইলাম এখান থেকে? কয়টা বিন্দু পাইছে টোটাল? 2টা। এ একটা বিন্দু, বি একটা বিন্দু। R1 রোধ কার ভিতরে আছে? AB R1। আর R2 রোধ কার ভিতরে আছে? R2 রোধ AB। এই যে R1 রোধ ABর মাঝে আছে, এই যে আমি AB লিখলাম। আবার ABর মাঝে কি R2 রোধ কোথায় আছে? ABর মাঝে। এই যে R2। আর R3 রোধ কার ভিতরে আছে? AB। সো এটা কি এই তিনটা R1 R2 R3 কিসে আছে? সমান্তরালে। নর্মালি আমরা বর্তনী দেখে বুঝতে পারতেছি না এটা কি শর্ট সার্কিট বা সমান্তরালে না শ্রেণীতে। সো এখানে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে খুব সহজেই বুঝতে পারি যে এটা কিসে আছে? বর্তনীতে আছে, সমান্তরালে আছে। এই বর্তনীটা সমান্তরালে আছে। সো এখান থেকে আমি RP বের করলে ইজিলি কি পাবো? 1/R1 1/R2 প্লাস 1/R3। শর্ট সার্কিটের আরেকটা ম্যাথ দেখি যাতে আমাদের কনফিউশন দূর হয় এবং পরীক্ষাতে আমরা ইজিলি আনসার করতে পারি। তড়িৎ প্রবাহ I, এখানে কি I, এটা একটা রোধ R1 R2 R3। এখানে তড়িৎ প্রবাহ I সেম পরিমাণ, একটাই রাস্তা I আসবে, কিন্তু এখানে রাস্তা আছে কি ডিভাইড হয়ে গেছে, এইদিকে একটা গেছে, ধরি I2, এদিকে একটা গেছে I3। সো তড়িৎ প্রবাহ কি এদিকে যাওয়ার কথা। আর আমি কি বলছি, তড়িৎ প্রবাহ যদি ফাঁকা রাস্তা পায় তাহলে ওই দিক দিয়ে কি হবে? যেখানে বাধা নেই তড়িৎ প্রবাহ ওই দিক দিয়েই হবে। সো এখানে কি এই রাস্তাতে কি কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। সো এখানে কি আসবে? এখানে আসবে। সো ইজিলি কি আসবে? মাইনাস প্রান্তে আসবে। তাহলে এই রোধ দুইটার কি কোনো কার্যকারিতাই এই বর্তনীতে নাই। শুধু কোন রোধের কার্যকারিতা আছে? এই যে R1। এই R1 এর মান যা হবে বর্তনীর তুল্য রোধও কি হবে? তাই হবে। সাপোজ R1 এর মান যদি আমি 3 দিতাম তাহলে বর্তনীর মান হতো 3 ওহম। যদি আমরা বিন্দু অ্যাপ্লাই করি, বিন্দু, তাহলে কি হতো দেখি। এখান থেকে হতো A, এখানে কি বাধা আছে, এখানে আছে কি B, এখানে কি বাধা নেই B, এখানে কি বাধা নেই B, এখানে কি B, এখানে কি B, এখানে কি B, এখানে কি B। তাহলে বিন্দু পাইছি আমরা টোটাল কয়টা? 2টা, A একটা আর কি B। কিন্তু কি দেখি A আর B এর ভিতরে কি আছে? R1 রোধ। আর বাকিগুলোর R2 দুই প্রান্তই কি সেম B B। R3 দুই প্রান্তই কি B B। যে রোধের দুই প্রান্ত সেম বিন্দু হবে ওইটাই হবে হচ্ছে কি শর্ট, ওইটাই হবে কি ওইটা ওই রোধের কোনো কার্যকারিতা থাকবে না, ওই রোধের কোনো কার্যকারিতাই থাকবে না, রোধের মান হবে কি 0। লাস্ট সার্কিটের লাস্ট তুল্য রোধ নির্ণয়।